৩৫ থেকে কমিয়ে বাংলাদেশি পণ্যে ২০% শুল্ক নির্ধারণ যুক্তরাষ্ট্রের কূটনৈতিক বিজয় বললেন ডক্টর ইউনূস। জনগণ চায় নির্বাচিত সরকারের মাধ্যমে দেশ পরিচালিত হোক, ট্যারিফ কমানোতে সরকারকে সাধুবাদ মির্জা ফখরুলের। গোপন বৈঠক, সেনা কর্মকর্তা সাদিকুলের বিরুদ্ধে তদন্ত আদালত গঠন, আওয়ামী লীগ নেতা সহ ২২ জন গ্রেফতার। জুলাই সনদের দাবিতে শাহবাগে জুলাই যোদ্ধাদের দুই পক্ষের হট্টগোল, ছত্রভঙ্গ করে দিল পুলিশ, মঞ্চ অপসারণ। আসসালামু আলাইকুম, মির তৌফিক হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার বলছি পুরো খবর। আমেরিকার বাজারে বাংলাদেশি পণ্যের উপর শুল্ক ৩৫% থেকে কমিয়ে ২০% নির্ধারণ বেশ স্বস্তিদায়ক, এমন কথা জানিয়েছেন দেশের রফতানিকারকরা। তারা বলছেন, চীন এবং ভারতের শুল্ক বাংলাদেশের চেয়ে বেশি হওয়ায় রফতানিতে আশঙ্কার চেয়ে বরং নতুন সুযোগ সৃষ্টি হচ্ছে। তবে বিশ্লেষকরা বলছেন, ইউরোপ এবং আমেরিকার সঙ্গে এখনই মুক্ত বাণিজ্য চুক্তি না করলে এলডিসি উত্তরণের পর বড় সংকটে পড়তে পারে দেশের রফতানি খাত। সেলিম মালিকের রিপোর্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ২ এপ্রিল শতাধিক দেশের উপর নতুন করে শুল্ক আরোপ করে। বাংলাদেশের উপর শুল্ক চাপানো হয় ৩৭%। পরে ৭ জুলাই ২% কমিয়ে শুল্ক নির্ধারণ করা হয় ৩৫%। বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের দফায় দফায় বৈঠক ও কূটনৈতিক তৎপরতায় শেষ পর্যন্ত চূড়ান্ত শুল্ক ২০% নির্ধারণ করে ট্রাম্প প্রশাসন। কেমন হলো মার্কিন শুল্ক? এতে দেশের রপ্তানি বাণিজ্যে কি ধরনের প্রভাব পড়বে? রপ্তানিকারকরা বলছেন, এটি বাংলাদেশের জন্য বেশ স্বস্তিদায়ক। যে জায়গাতে আমাদের যে প্রতিযোগিতার অবস্থান ছিল, সেই জায়গাতে আসলে আমরা টিকে থাকতে পারলাম। এটি একটা বড় আমাদের পাওয়া, যে আমাদের যে প্রতিদ্বন্দ্বী যে দেশগুলো আছে যারা প্রধানত পোশাক রপ্তানি করে থাকে চায়না ব্যতীত, তাদের প্রায় সকলেরই জন্য সমান। এদিকে রপ্তানি প্রতিযোগী দেশ চীনের উপর মার্কিন শুল্ক অনিশ্চিত হলেও এখন পর্যন্ত তা ৫৫%। ভারতের উপর ২৫% বেঁধে দিয়েছে ট্রাম্প। এমন বাস্তবতায় বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের জন্য অনুকূল হবে বলে মত সংশ্লিষ্টদের। যদিও চায়নার র মেটেরিয়ালসের প্রাইস ১৮ থেকে ২০% কম আমাদের দেশের তুলনায়, এবং ইন্ডিয়ারও র মেটেরিয়ালসের প্রাইস কম, কিন্তু তাদের যেহেতু নাকি চায়নার উপরে অনেকখানি বেশি তারা শুল্ক আরোপ করবে, এবং ইন্ডিয়াতেও প্রায় আমাদের থেকে ৫% বেশি। ফলে ওভারঅল আমাদের সিচুয়েশনটা আমি মনে করি একটা ভালো জায়গাতে আছে, এবং আমরা এই ক্লান্তিটা কাটিয়ে উঠেই আমরা একটা ভালো জায়গার দিকে যেতে পারবো ইনশাল্লাহ। তবে বিশ্লেষকদের মত কিছুটা ভিন্ন। তারা বলছেন, শুল্ক কমলেও এলডিসি উত্তরণের পর বাংলাদেশের রপ্তানির জন্য অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ। ইজ অফ ডুইং বিজনেসটা ইমপ্রুভ করতে হবে। বিজনেসের যে অবস্টাকেল আছে, ইনভেস্টমেন্টের যে অবস্টাকেল আছে, লোকাল এবং ফরেন ইনভেস্টমেন্টের, সেগুলোকে দূর করতে হবে। কথাগুলো কিন্তু বেশি না, স্পষ্ট, প্রিসাইজ, কিন্তু এই কথাগুলোই আমরা যখন বলি পলিসি মেকাররা চুপ করে বসে থাকে, উত্তর দেয় না। গত ২০২৪-২৫ অর্থ বছরে আমেরিকায় প্রায় $৯ বিলিয়ন পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ, যা আগের বছরের তুলনায় ১৪% বেশি। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সফলভাবে সম্পন্ন করার জন্য বাংলাদেশের আলোচক দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার এক বিবৃতিতে প্রধান উপদেষ্টা এ কথা বলেন। তিনি বলেন, এটি ঐতিহাসিক এবং বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ কূটনৈতিক বিজয়। এই চুক্তি বিশ্বের ভোক্তা বাজারে বাংলাদেশের প্রবেশাধিকার বাড়িয়েছে এবং জাতীয় স্বার্থ সুদৃঢ়ভাবে সংরক্ষণ করেছে বলেও জানানো হয় বিবৃতিতে। এদিকে ওয়াশিংটন ডিসিতে আলোচনা শেষে বাংলাদেশি পণ্যের উপর আরোপিত পাল্টা শুল্ক ৩৫% থেকে কমিয়ে ২০% করায় রফতানিতে কোনো বিঘ্ন ঘটবে না বলে আশাবাদ জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। জনগণ চায় নির্বাচিত সরকারের মাধ্যমে দেশ পরিচালিত হোক, এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তাদের দলের উপর মানুষের আস্থা রয়েছে। যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার মাধ্যমে ট্যারিফ কমানোতে সফল হওয়ায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। শুক্রবার পৃথক একটি অনুষ্ঠানে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেন, নির্বাচনের ঘোষণা নিয়ে এখনও ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। শফি মাহমুদ সাগরের রিপোর্ট। রাজধানীর উত্তরার আজমপুরে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত সমাবেশে দুপুর থেকেই ঢল নামে দলের নেতাকর্মী এবং সমর্থকদের। শহীদ পরিবারের সদস্যরা জানান, স্বজন হত্যার দ্রুত বিচারের দাবি। এই রুটের মধ্যে আমার ছেলে মীর মাহফুজুর রহমান মুগ্ধ গুলিবিদ্ধ হয়। আমার ছেলে নিথর দেহ পড়ে আছে ক্রিসেন্ট হসপিটালের প্রথম শহীদ আমার সন্তান।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ফ্যাসিবাদী শক্তি যাতে আর ফিরে আসতে না পারে সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। দেশের উপর চাপানো যুক্তরাষ্ট্রের ট্যারিফ কমানোতে সফলতা অর্জনে সরকারকে ধন্যবাদ জানান তিনি। আমেরিকা আমাদের উপর ট্যারিফ আরোপ করেছিল, তাই না? ওটাকে পররাষ্ট্র দপ্তর এবং এই অ্যাডভাইজাররা তারা আলোচনা করে এটা কমিয়ে 20% পর্যন্ত নিয়ে এসছে। সেই জন্য আমি এই ইন্টারিম গভর্নমেন্টকে, অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানাতে চাই। জনগণ নির্বাচিত সরকার চায় জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ফ্যাসিবাদ থেকে চূড়ান্ত মুক্তি আসবে গণতান্ত্রিক পন্থায় সরকার গঠনের পর। সাধারণ মানুষ দেখতে চায় দেশে একটা সুশাসন থাকুক, আইনের শাসন থাকুক, পুলিশ যেন ঠিক মতো পুলিশ চলে। কে পার্লামেন্টে আমার দাবি নিয়ে কথা বলবে লোক নাই। এই জন্যই আমাদেরকে দ্রুত নির্বাচন দরকার এবং দ্রুত পার্লামেন্ট দরকার, যে পার্লামেন্টে আমরা আমাদের কথাগুলো বলতে পারব। যে যতই বলুক, যে যা করতে চাক, বাংলাদেশের মানুষ বিএনপির উপরে একটা আস্থা রাখে। রাজধানীর যাত্রাবাড়িতে গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত সমাবেশে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেন, নির্বাচন নিয়ে এখনও ষড়যন্ত্র চলছে। নির্বাচন করা যাবে না। আরে ভাই, নির্বাচন করা ছাড়া দেশ চালাবেন কিভাবে? আমি তো বুঝতে পারি না। এর পিছনে আপনাদের আবার কোন ষড়যন্ত্র তত্ত্ব লুকিয়ে আছে আল্লাহই বলতে পারবে। এটা আমার কিন্তু আর কারণ না হোক, আমি অনেক সন্দেহ করি যাদের নির্বাচনী তারিখ ঘোষণার পিছনেও অনেক ষড়যন্ত্র আছে, এরপরেও ষড়যন্ত্র আছে। জনগণ ইভিএম এর মতো পিআর পদ্ধতিকেও প্রত্যাখ্যান করবে বলে মন্তব্য করেন মির্জা আব্বাস। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই অভ্যুত্থানের হত্যাকারীদের বেশিরভাগ এখনও গ্রেফতার হয়নি। তাদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সেমিনারে জুলাই শহীদ এবং আহতদের নিয়ে বই এবং ওয়েবসাইট উদ্বোধন শেষে তিনি কথা বলেন। আওয়ামী ফ্যাসিস্টদের দোসররা প্রশাসনে ঘাপটি মেরে আছে অভিযোগ করে তিনি বলেছেন, তাদেরকে সরাতে না পারলে নানাভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে যাচ্ছে। এ সময় জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। এ সময় অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার দাবি জানান বক্তারা। বলেন, একটি ভারসাম্যপূর্ণ রাষ্ট্রীয় কাঠামো তৈরি করতে হবে যেখানে নতুন কোনো ফ্যাসিবাদ জন্ম নেবে না। অন্যান্য দুর্ভোগ কমানোর দিকে প্রথম মাইল ফলক হওয়া উচিত জুলাই গণহত্যার বিচার। আমরা ইতিমধ্যেই দেখেছি এই বিচার শুরু হয়েছে। সব অপরাধীরা এখনো ধরা পড়েনি, তাদের গ্রেপ্তার করতে হবে এবং জুলাই হত্যাকাণ্ডের বিচার যথাযথভাবে সম্পন্ন করতে হবে। এই বিচার যদি যথাযথভাবে সম্পন্ন না হয় তবে ভবিষ্যতে স্বৈরতান্ত্রিক মন মানসিকতার পুনরুত্থান হওয়ার উৎসাহ পাবে। প্রশাসন ও রাষ্ট্রযন্ত্রের অভ্যন্তরে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদীদের দোষরদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে মেজর সাদিকুল হকের বিরুদ্ধে তদন্ত আদালত গঠন করা হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযোগ পাওয়ার পর গত 17 জুলাই রাজধানীর উত্তরার বাসা থেকে আটক করে সেনা হেফাজতে নেওয়া হয়েছে তাকে। এছাড়া রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি কনভেনশন সেন্টারে গোপন বৈঠকের ঘটনায় আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগ সহ অন্যান্য সংগঠনের 22 জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। রিপোর্ট কায়কোবাদ মাহমুদের। 8 জুলাই রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি কনভেনশন সেন্টারে গোপন বৈঠক করে আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগ সহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সেদিন সকাল 10টা থেকে সন্ধ্যা পর্যন্ত হয় এই বৈঠক। নিষিদ্ধ সংগঠনের এমন গোপন তৎপরতার খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে প্রকাশ পায়। শুক্রবার আইএসপিআর এক বিবৃতিতে জানায়, প্রাথমিক তদন্তে এক সেনা সদস্যের বিরুদ্ধে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগের সত্যতা পাওয়ায় ঘটনাটির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের লক্ষ্যে তদন্ত আদালত গঠন করা হয়েছে। তার বিরুদ্ধে তদন্তে প্রাপ্ত তথ্য ও প্রমাণের ভিত্তিতে সেনাবাহিনীর প্রচলিত আইন ও বিধি অনুযায়ী যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়। গোপন বৈঠকের ঘটনায় নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ সহ অন্যান্য সংগঠনের 22 নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় ভাটারা থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে। এমন অপতৎপরতার পেছনে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করতে তদন্ত চলছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। এই ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে ইতিমধ্যে 22 জনকে গ্রেফতার করা হয়েছে
এটা আমরা খুব গুরুত্ব দিয়ে তদন্ত করে দেখছি এই ঘটনার অন্য কোনো দিক আছে কিনা এবং এটার প্রকৃত রহস্য কী এবং কারা কারা এর পেছনে দায়ী। বৈঠকে নাশকতা চালানোর প্রশিক্ষণ দেওয়া হয় বলে জানিয়েছেন পুলিশের গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা। কায়কোবাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। নিজেদের জুলাই যোদ্ধা দাবি করে টানা ৩২ ঘন্টা রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে রাখা জুলাই যোদ্ধা সংসদ এবং সদস্যদের উপর হামলা করেছে প্রকৃত জুলাই যোদ্ধা দাবি করা আরেক দল। শুক্রবার সন্ধ্যা 6:30টার দিকে হামলা হয়। পরে পুলিশ এসে দুই পক্ষকে লাঠিচার্জ করে সড়ক থেকে সরিয়ে দেয়। এরপর পুরোদমে যান চলাচল শুরু হয়েছে শাহবাগ মোড় দিয়ে। বিস্তারিত ইফতেখার রেজার রিপোর্টে। শাহবাগের শান্তিপূর্ণ কর্মসূচিতে বহিরাগতরা অতর্কিত হামলা করেছে। হামলাকারীদের সঙ্গে পুলিশও ছিল এমন অভিযোগ জুলাই যোদ্ধা সংসদের সদস্যদের। আর অবরোধের বিরোধিতাকারী জুলাই যোদ্ধারা জানান, কিছু মানুষ জুলাই যোদ্ধা নাম ব্যবহার করে শাহবাগ মোড় অবরোধ করে সাধারণ মানুষকে হয়রানি করছেন। আজকে জুলাই যোদ্ধাদের মধ্যে ভাগ হয়েছে। আজকে তারাই আমাদেরকে তারা আমাদেরকে প্রশ্নবিদ্ধ করে ভাই। ডক্টর ইউনূস বলছে 5 তারিখে সবকিছু দিয়ে দিবে, না দিলে আমরা দেখতেছি, আমরাই দেখবো যে এটা 5 তারিখে কিছু জন্য দেওয়া হলো না। ওনারা এখান থেকে শুরু করা হয়েছে, আরো সাধারণ পাবলিক জনগণের অসুবিধা হচ্ছে সবার। ঠিক আছে, এই জিনিসটা ওনারা বুঝতেছে না। গতকাল বুঝাই দিয়ে গেছি, বুঝে নেয় ওনারা। আমাকে বলছে আমি আওয়ামী লীগের দোষর, পুরোটা বাংলাদেশ জানে যে আসলে আমি আওয়ামী লীগের নিষিদ্ধ করার জন্য বা আওয়ামী লীগের তার জন্য কি করছি। ওরা এগুলো জনদুর্ভোগ ছাড়া কিছুই না। সাংবাদিকদের গায়ে হাত তুলছে, আরো অনেক কিছু করছে ওরা। ওদেরকে সাধারণ জনতাকে আওয়ামী লীগের ট্যাগ লাগাই দিছে। আমরা এখন হচ্ছে ওরা যা কর্মসূচি করা করুক, কিন্তু শান্তিপূর্ণভাবে করতে হবে, জনবহুল তৈরি করা যাবে না। পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম বলেন, দফায় দফায় বুঝিয়েও সড়ক থেকে সরানো যায়নি অবরোধকারীদের। শুক্রবার সন্ধ্যায় জুলাই যোদ্ধা দাবি করে অন্য একটি দল শাহবাগে আসলে দুই পক্ষের মধ্যে মারামারি ও বিশৃঙ্খলা হয়। নিরাপত্তার স্বার্থে দুই পক্ষকেই সড়ক থেকে সরিয়ে দিয়েছে পুলিশ। গতকাল থেকে তারা অযৌক্তিকভাবে এই যে এখানে শাহবাগের মতো একটা মোড়ে এরা অবস্থান নিয়ে সাধারণ জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, যাকে তাকে আওয়ামী লীগ ট্যাগ দিচ্ছে। এটা এদের মান সম্মান নষ্ট হচ্ছে এই বলে তারা কিন্তু এসে এই যে যারা আজকে অবস্থান নিয়েছিল তাদের বিরুদ্ধে তাদেরকে দাওয়া দিচ্ছে, এরা চলে গেছে। এই হচ্ছে পুলিশ জাস্ট খালি যেন দুই পক্ষের মধ্যে বড় ধরনের ঝামেলা না হয় এটা ঠেকাইছে। পরে যান চলাচল স্বাভাবিক হয় শাহবাগ এলাকায়। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। শিশুর কোমল বুক বিদ্ধ করেছে নির্দয় গুলি। যে শিশু জানে না রাজনীতির জটিল মারপ্যাচ, তাকে হতে হয়েছে লক্ষ্যবস্তু। হারিয়ে গেছে নিষ্পাপ চাহনি, খালি হয়েছে পিতামাতার বুক। চোখের কোল উপচে পড়া জলে ভিজেছে সবুজ মানচিত্র। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের জ্বলন্ত দাবানলে স্বৈর শাসনের পতনের আগে হত্যা হয়েছে অসংখ্য শিশু। জুলাইয়ে শিশু শহীদদের কথা তুলে ধরছেন নাহিদ প্রিন্স। শিশুদের পৃথিবীটা খুব ছোট ছিল। জানালার ফাঁক দিয়ে দেখা এক চিলতে আকাশ আর বারান্দার কোনায় ছোট্ট খেলার দুনিয়া। আকাশে হেলিকপ্টার দেখলেই উচ্ছ্বাসে হাত নাড়ত তারা। ভাবতো উঠছে কোনো খেলনা কিংবা কার্টুনের প্রিয় চরিত্র, কিন্তু সেই খেলনাই হয়ে উঠল মৃত্যুদূত। হেলিকপ্টার থেকে পুলিশ ও র্যাবের ছোড়া গুলি বিদ্ধ করল কাচের জানালা, ছাদ আর দেয়াল। চিরে ছিদ্র করে দিল কোমল বুক, ছিন্ন ভিন্ন করে দিল নিরেট শৈশব। রং তুলির বদলে অবোধ শিশুরা রঙে রাঙালো বারান্দা, কেউ কার্টুনের গল্প ছেড়ে চলে গেল চিরতরে। 20 জুলাই রাজধানীর রায়েরবাগে মা বাবার সঙ্গে বারান্দায় দাঁড়িয়ে বিক্ষোভ দেখছিল 4 বছরের শিশু আব্দুল আহাদ। সে সময় পুলিশের গুলি বিদ্ধ হয় তার ডান চোখে, গুলিটি মাথার ভেতরেই আটকে থাকে। এদিকে 24 জুলাই নারায়ণগঞ্জের ছাদে খেলছিল 6 বছরের শিশু রিয়া গোপ। হেলিকপ্টার থেকে ছোড়া গুলি সরাসরি বিদ্ধ হয় ছোট্ট রিয়ার মাথায়। 20 জুলাই চা বিক্রির উদ্দেশ্যে রাস্তায় নেমেছিল 14 বছরের সাব্বির হোসেন। বিকেল গড়িয়ে সন্ধ্যায় সাব্বিরের বাবা জানতে পারে সন্তানের গুলি লাগার খবর। গলা, ঘাড়, পিঠ শতাধিক গুলির দাগ হয়ে ওঠে রাষ্ট্রীয় দমন পীড়নের নীরব সাক্ষী। সাব্বিরের চায়ের কেটলিতে এখনো লেগে আছে রক্তের দাগ।
এমন কি অন্যায় করছে আমার দুধের বাচ্চার বিচার আমি পাবো না। জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার কার্যালয়ের এক প্রতিবেদনে বলা হয় ১ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত ১৪০০-র বেশি মানুষ নিহত হয়েছে, যাদের প্রায় ১৩% ছিল শিশু। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানে খালি হয় নোয়াখালীর অনেক মায়ের বুক। ২৪ শহীদদের রক্তে রঞ্জিত হয় এখানকার রাজপথ। আহত হন দেশ শতাধিক। শোককে শক্তিতে পরিণত করে আন্দোলনে উত্তাল ছিল এই জেলাও। স্বৈরাচার শেখ হাসিনার পতনই একমাত্র লক্ষ্য ছিল অকুতোভয় ছাত্র জনতার। নোয়াখালী থেকে মাসুদ পারভেজের পাঠানো রিপোর্টে বিস্তারিত। আন্দোলন যখন তুঙ্গে ঠিক তখনই নোয়াখালীতে স্বৈরাচারের লেলিয়ে দেওয়া বাহিনী হামলা করতে করতে আসে চৌরাস্তা বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্মৃতিস্তম্ভের দিকে। এ খবর ছড়িয়ে পড়ে মাইজদি সহ বিভিন্ন স্থানে। সেদিন যানবাহন বন্ধ থাকায় 10 কিলোমিটার পায়ে হেঁটে জেলা সদর মাইজদি থেকে চৌরাস্তায় হাজার হাজার জনতা আসে। শুরু হয় সম্মুখ যুদ্ধ। 5 আগস্ট প্রায় 2 ঘন্টা লড়াই করে পরাজিত হয়ে পালিয়ে যায় স্বৈরাচারের দোসররা। এ সময় বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্তম্ভের উপর দাঁড়িয়ে পতাকা নেড়ে বিজয়ের আনন্দ প্রকাশ করে উল্লসিত জনতা। আমরা এই অবৈধ স্বৈরাচার সরকার আজকে 15 বছর সকল জনতাকে, ছাত্র থেকে শুনে নিরীহ মানুষ সবাইকে অত্যাচার করেছে বিদায় আজকে সকালে দেখুন জনতা রাজপথে। স্বৈরাচার পতনে নোয়াখালীতে 24 জন শহীদ হয়েছে, আহত হয়েছে 189 জন। এসব হতাহতের পরিবার চায় তাদের স্বজনের আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে আগামীতে একটি শান্তিপূর্ণ দেশ গড়ে উঠবে। আর কোনো স্বৈরাচারী দল গুম, হত্যা, দুর্নীতি করার সুযোগ পাবে না, এমনটাই চাওয়া নতুন বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মের। এনটিভি নিউজ ডেস্ক। চট্টগ্রাম থেকে কক্সবাজারমুখী প্রবাল এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল করায় বিক্ষোভ করেছেন যাত্রীরা। এ সময় তারা স্টেশন ম্যানেজার ও স্টেশন মাস্টারের কক্ষের সামনে অবস্থান করে ক্ষোভ জানান। এক পর্যায়ে স্টেশন মাস্টারের কক্ষের সামনে ভাঙচুর করেন বিক্ষুব্ধ যাত্রীরা। রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, চট্টগ্রাম থেকে প্রবাল এক্সপ্রেস শুক্রবার বিকেলে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সে ট্রেন কক্সবাজার থেকে চট্টগ্রাম স্টেশনে এসে পৌঁছায় বিকেল 5টারও পরে। আর নির্ধারিত সময়ের অনেক দেরিতে আসায় কক্সবাজারগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল করার সিদ্ধান্ত নেয় রেলওয়ে কর্তৃপক্ষ। ভারতে অনুপ্রবেশের পর আটক হওয়া 17 জন বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। মুজিবনগর উপজেলার স্বাধীনতা সড়কের বেলতলা এলাকার 105 নম্বর আন্তর্জাতিক সীমান্ত পিলারের কাছে বিজিবি এবং বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিএসএফ 17 জন বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করে। বিজিবি জানিয়েছে, হস্তান্তরকারীদের মধ্যে 8 জন পুরুষ, 5 জন নারী এবং 4 জন শিশু রয়েছেন। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। শুক্রবার বাজারে হঠাৎ চড়া ডিমের দাম। সপ্তাহের ব্যবধানে ডজনে 15 টাকা পর্যন্ত বেড়ে লাল ডিম বিক্রি হচ্ছে 135 টাকায় আর সাদা ডিম 125 টাকায়। ঊর্ধ্বমুখী মশলার বাজারও। কেজিতে 120 টাকা বেড়ে আদার দাম উঠেছে 220 টাকায়। 200 টাকা রসুন বিক্রি হচ্ছে 230 টাকায় আর 10 টাকা বেড়ে পেঁয়াজ বিক্রি হচ্ছে 70 টাকায়। তবে কেজি প্রতি 100 টাকা কমেছে ট্যাংরা, পাবদা এবং ইলিশে। আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে চাল। স্বস্তি নেই সবজির দামেও। সেলিম মালিকের আরেকটি রিপোর্ট। বাজারে ডিমের সরবরাহে ঘাটতি নেই। ব্যবসায়ীরা বলছেন, টাকা দিলেই মিলছে চাহিদা মতো ডিম, তারপরও দাম ঊর্ধ্বমুখী। সপ্তাহের ব্যবধানে লাল ও সাদা ডিমে ডজনে বেড়েছে 15 টাকা। লাল ডিম ছিল 120 টাকা ডজন, 135 টাকা, আর সাদা ডিম ছিল 110 টাকা ডজন, সেটা এখন 125 টাকা। এদিকে নতুন করে নাম বাড়লেও মধ্যবিত্তের প্রায় সাধ্যের বাইরে ব্রয়লার ও সোনালিকা মুরগি। ব্রয়লার ভাই গ্যাসের সপ্তাহে ছিল 150 টাকা, এই সপ্তাহে 170 টাকা। সোনালী গ্যাসের সপ্তাহে ছিল 280 টাকা, এই সপ্তাহে 320 টাকা। হঠাৎ বেশ খানিকটা বেড়েছে মশলার দাম। কেজি প্রতি পেঁয়াজে বেড়েছে 10 টাকা, রসুনে 30 টাকা আর আদায় 120 টাকা। গ্যাসের সপ্তাহে পেঁয়াজ ছিল 60, এই সপ্তাহে 70, আদা ছিল 120-40, এই সপ্তাহে আদা 200-220, আর পেঁয়াজের দাম একটু বাড়ছে, রসুনের দাম একটু বাড়ছে। গ্যাসের সপ্তাহে ছিল 110, এই সপ্তাহে 140। দাম বাড়তির দিকে প্রায় সব ধরনের সবজির। সবচেয়ে কম দামে বিক্রি হচ্ছে পেঁপে। সেটিরও দাম কেজিতে 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 40 টাকায়। 50 টাকা নিতে শুধু পেঁপে
পেঁপে 40 টাকা কেজি, আর পটল স্বাভাবিক আছে 60 টাকা 70, ঢেঁড়স 60-70, তারপরে লাউ 70-80, তারপরে বেগুন 100। তবে কিছুটা কমেছে দেশীয় মাছের দাম। ইলিশের দাম কেজিতে 100 টাকা কমলেও এখনও সাধারণের সাধ্যের বাইরে। বিক্রি হচ্ছে 2500 টাকা কেজিতে। 1 কেজি 200-300 গুলো এখন বর্তমানে ওগুলো 2600 টাকা কেজি, কেজিতে 100-150 একটু কমছে। গোলসা মাছ গত সপ্তাহে আসাল 900-1000, এবার 800 টাকা হয়েছে এই সপ্তাহ। পাবদা আসাল 600-500। আমদানি ঘোষণাতেও কমেনি চালের দাম। কেজি প্রতি মিনিকেট বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকায়, নাজির চাল 90 থেকে 95, আর মোটা চাল বিক্রি হচ্ছে 50 টাকার উপরে। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। প্রবাসের খবর। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিক পালন করেছে সৌদি আরবের রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস। এনটিভি সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চান জানান, দূতাবাসের অডিটোরিয়ামে জুলাই বিয়ন্ড বর্ডার্স শিরোনামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অংশ হিসেবে গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে আলোচনা সভা, আলোকচিত্র, পোস্টার, প্রামাণ্যচিত্র প্রদর্শনী করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দেলোয়ার হোসেন। রেমিটেন্স যোদ্ধা শিরোনামে আয়োজিত অপর এক অনুষ্ঠানে বক্তব্যে অর্থনীতির চাকা সচল রাখার জন্য প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন রাষ্ট্রদূত। অনুষ্ঠানে বাংলাদেশি শিক্ষার্থী এবং সর্বস্তরের কমিউনিটি বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। খবর শেষ করছি, তবে যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো বলছি আরও একবার। 35 থেকে কমিয়ে বাংলাদেশি পণ্যে 20% শুল্ক নির্ধারণ যুক্তরাষ্ট্রের কূটনৈতিক বিজয়, বললেন ডক্টর ইউনূস। জনগণ চায় নির্বাচিত সরকারের মাধ্যমে দেশ পরিচালিত হোক, ট্যারিফ কমানোতে সরকারকে সাধুবাদ মির্জা ফখরুলের। গোপন বৈঠক, সেনা কর্মকর্তা সাদিকুলের বিরুদ্ধে তদন্ত আদালত গঠন, আওয়ামী লীগ নেতা সহ 22 জন গ্রেফতার। জুলাই সনদের দাবিতে শাহবাগে জুলাই যোদ্ধাদের দুই পক্ষের হট্টগোল, ছত্রভঙ্গ করে দিল পুলিশ, মঞ্চ অপসারণ। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।